নিবেদনে গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ। নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশজুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা দুদিনের বন্ধে জেলায় তেমন প্রভাব পড়েনি। কোন রকম বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ বন্ধ। সোনামুখীর বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল প্রত্যন্ত এলাকার শিক্ষায় মান উন্নয়নে জোর দেওয়ার কথা জানান। অভিশপ্ত ভৈরবাকি নদীর সেতু ভয়াবহ ও জরাজীর্ণ অবস্থায় আজও। সেতু মেরামত না হয় ফের বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা দেখছেন অনেকে। মাওবাদী হিসেবে ২০১০ সালে ধৃত ৭ জনকে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস জেলা দায়রা আদালতের রায়ে খুশি ওই ৭ ব্যক্তি। খবর বিস্তারিতভাবে। দেশজুড়ে শ্রমিক সংগঠনের ডাকা দুদিনের বন্ধে স্বাভাবিক জনজীবন। বাঁকুড়া জঙ্গলমহল থেকে শহরাঞ্চল সর্বত্রই মোটের উপর তেমন প্রভাব পড়েনি এই বন্ধে। তবে বন্ধের প্রথম দিনে বেসরকারি বাস না চলায় চরম দুর্ভোগের শিকার সাধারণ যাত্রীরা। বন্ধ ব্যর্থ করতে রাজ্যের সরকারের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বণিক মহল থেকে সাধারণ মানুষ। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ডাকা ২০ এবং ২১শে ফেব্রুয়ারির বন্ধে কার্যত তেমন প্রভাব পড়ল না বাঁকুড়া জেলায়। যদিও ২১শে ফেব্রুয়ারি ভাষা দিবসের সম্মানে বন্ধকে শিথিল করেছিল বাম নেতৃত্ব। এ রাজ্যে এই দিবসকে বিশেষ তাৎপর্য দিতেই ব্যবস্থা নিয়েছিল বামফ্রন্ট। তবুও মোটের উপর এই বন্ধে বিশেষ নজর ছিল রাজনৈতিক মহলের। রাজ্যের সরকার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি মতোই বন্ধ ব্যর্থ করতে রাস্তায় যেমন নেমেছিলেন, তেমনি সরকারি নির্দেশনামা জারি করে সরকারি চাকুরিজীবীদের বন্ধের দিনে কাজে যোগদান না দিলে মাইনে কাটা যাওয়ারও হুমকি দিয়েছিলেন। যার জেরে রাজ্যের বিভিন্ন অংশের মতো বাঁকুড়াতেও স্বাভাবিক ছিল জনজীবন। খোলা ছিল অধিকাংশ সরকারি দপ্তর, দোকানপাটও অধিকাংশই খোলা ছিল। বাঁকুড়ার বিষ্ণুপুর এলাকাতে স্বাভাবিক জনজীবনের ছবিটা ধরা পড়েছে। যেমন তেমনি একই চিত্র সদর বাঁকুড়া শহর থেকে তালডাংরা, সিমলাপাল প্রভৃতি এলাকায়। রায়পুর এলাকায় বন্ধ ব্যর্থ করতে কার্যত পথে নামেন তৃণমূল যুবা। রাজীব ঘোষালের নেতৃত্বে মিছিল হয়। মানুষকে নিরাপত্তা দিতে পর্যাপ্ত পুলিশেরও দেখা মিলেছে রাস্তায়। তবে বেসরকারি বাস না চলায় খানিকটা অস্বস্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। অন্যদিকে যাত্রী সুরক্ষায় অতিরিক্ত সরকারি বাস চলেছে রাস্তায়। যদিও এই বন্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জেলা সিটু নেতৃত্ব। তারা অবশ্য বন্ধকে সফল বলে জানিয়েছেন। আমাদের জেলাতে কয়েকটি সন্ত্রাস এলাকা বাদ দিলে সারা জেলায় প্রভাব খুব ভালোই পড়েছে। সারা জেলাতে কোনো প্রাইভেট বাস একটিও চলেনি, বড় লরি একটিও চলাচল করেনি। কলকারখানা যেগুলো আছে, এই কলকারখানাগুলোতে সামান্য অল্প কিছু তৃণমূল সমর্থক শ্রমিক কাজে যোগদান করেছেন। তা সত্ত্বেও বলা যেতে পারে আমাদের জেলায় ৯০ ভাগের বেশি শ্রমিক যারা আজকে ধর্মঘটে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে বিড়ি, মোটা মজদুর, ইটভাটার শ্রমিক, নির্মাণ শ্রমিক, এদের প্রায় ১০০ ভাগই এই ধর্মঘটে সামিল হয়েছেন। অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের মধ্যে ৯০% কিন্তু পার্টিসিপেশন করেছেন। এবং গোটা জেলায় দোকানপাট সমস্ত বন্ধ আছে, সেখানে কোনো কর্মচারী কাজে যোগদান করেনি। যদিও পুলিশ তারা বিভিন্ন জায়গায় জোর করে দোকানগুলো খোলানোর চেষ্টা করছে। ৪টে গঞ্জ এলাকার খবর আমাদের কাছে আছে যেখানে জোর করে দোকানগুলো খোলানো হয়েছে। আমরা মনে করি না এর মধ্য দিয়ে ধর্মঘটকে বানচাল করা যাবে। বিষ্ণুপুরে সবথেকে ন্যাক্কারজনক ভূমিকা পালন করেছে তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়ন। তারা গতকাল বিষ্ণুপুরের দ্বারিকা অঞ্চলে সমস্ত শ্রমিককে কারখানা থেকে বের করে মিটিং করেছেন এবং মিছিল করেছেন জোর করে। এবং সারা রাত্রি বাড়িতে বাড়িতে গিয়ে তারা প্রচার করেছেন যে কালকে কাজে যোগ না দিলে তোমাদের কোনোদিন কারখানায় ঢুকতে দেওয়া হবে না। ধর্মঘটী শ্রমিকদের এই ধরনের হুমকি এবং র্যাব দিয়ে বিভিন্ন গ্রামগুলোতে ঘোরানো, এই যে সন্ত্রাসমূলক কাজটা করছেন, এ দিয়ে মানুষের মন থেকে ধর্মঘটের সমর্থনকে মুছে ফেলা যাবে না। আমরা মনে করি সারা জেলাব্যাপী যে ধর্মঘট হয়েছে, এই ধর্মঘট আমাদের 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশনের ডাকা যে ধর্মঘট, সেই ধর্মঘট সফল হয়েছে। জঙ্গলমহল এলাকায় সম্পূর্ণ সাড়া আমরা পেয়েছি। সেখানে কোনো জায়গাতে কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না। শুধুমাত্র ইন্দপুর এলাকায় এবং সিমলাপালে পুলিশ এবং বিডিও তারা জোর করে কতগুলো দোকান খুলিয়েছেন। এই বাদ দিলে
সামগ্রিকভাবে গোটা খাতড়া সাব ডিভিশন এলাকায় সমস্ত কিছু বন্ধ আছে। শুধু তালডাংরা এলাকার দু একটা অঞ্চলে যেখানে সন্ত্রাস তৈরি করে রেখেছেন দীর্ঘদিন ধরে, 20 মাস ধরে যেখানে সন্ত্রাস চলছে, যেখানে মানুষকে কোনো কথা বলতে দেওয়া হচ্ছে না, সেই এলাকাটা বাদ দিলে সারা খাতড়া সাব ডিভিশনে সম্পূর্ণ ধর্মঘট হয়েছে। প্রশাসন যে ভূমিকাটা পালন করছেন, এই ভূমিকা তাদের পালন করা উচিত না। বিশেষ করে গতকাল প্রশাসনের পক্ষ থেকে মাইক প্রচার করা হয়েছে। যদিও মাদ্রাসা পরীক্ষার নামে আমাদের বিভিন্ন জনসভা, বিভিন্ন পথসভা, মাইক প্রচারের যে কর্মসূচি ছিল সেগুলো অনুমতি দিয়েও বাতিল করা হয়েছে, অথচ গতকাল পুলিশ মাইক নিয়ে কোর্টের যে জাজমেন্ট তাকে বিকৃত করে, কোর্টের জাজমেন্ট যা আছে সেই জাজমেন্ট হলো কাউকে জোর করে ধর্মঘটে অংশগ্রহণ করানো যাবে না। আমরা আজকে কোথাও পিকেট করিনি। গতকাল ওরা ঘোষণা করেছেন যে কোর্ট বলেছেন ধর্মঘট বেআইনি, অতএব এই বেআইনি ধর্মঘটের পক্ষে কেউ থাকবেন না, সবাই দোকানপাট খোলা রাখুন ইত্যাদি ইত্যাদি। এটাও বেআইনি কাজ তারা করেছেন। এবং আমরা মনে করি যে প্রশাসনের এই প্রশ্নে শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘটের যারা পক্ষে, যারা ধর্মঘট ডেকেছেন তারা গ্রহণ করার পর এই ধরনের ভূমিকা পালন করা উচিত হয়নি। যদিও প্রশাসনের ভূমিকা সাধারণ শ্রমিক কর্মচারী এবং সাধারণ মানুষ তারা গ্রহণ করেনি, তারা ধর্মঘটে সামিল হয়ে গতকালকের প্রশাসনের যে ঘোষণা সেই ঘোষণাকে তারা ব্যর্থ করে দিয়েছে। প্রভাব মানে মানুষ বন্ধটাকে চাইছে না। আমার কাছে সকাল থেকে অনেক টেলিফোন এসছে। আমাদের সরকারি বাসের জন্য বহু মানুষ দাঁড়িয়ে আছে বাস স্ট্যান্ডে, তারা যেতে চাইছে দুর্গাপুর। সকালবেলায় দুর্গাপুর দুটো সরকারি বাস ছেড়েছে, খাতড়া ছেড়েছে, বিষ্ণুপুর ছেড়েছে। কিছু ড্রাইভার অ্যাবসেন্ট করেছে আজকে, যার জন্য সব বাসগুলো চালানো যায়নি। আমরা নামধাম নিয়েছি কারা কারা এলো না ডিউটিতে, খবরও পাঠানো হয়েছে তারা যেন জয়েন করে। আর কি বলে প্রাইভেট বাস 7টা নেমেছে শহরে, মানে বাঁকুড়া জেলাতে। আর ছোটো গাড়ি যেগুলো আছে ট্রেকার এগুলো সব চালু আছে। সরকারি কর্মচারীদের হাজিরা আছে, কোর্ট চালু আছে। সমস্ত বিডিও অফিস, বিএলআর অফিস, পোস্ট অফিস সব চালু আছে। সরকারের দায়িত্ব হচ্ছে জনজীবন যাতে ব্যাহত না হয়। সরকার তার নিজের কাজ ঠিকই করছে। আমি রাজনৈতিক দল ছাড়াও যদি আমাকে কেউ প্রশ্ন করে যে এটাকে সাধুবাদ জানানো উচিত, আজকে বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সেলাম জানাবে সন্ধ্যেবেলায়। ইউ আর অনলি দ্য চিফ মিনিস্টার। যে পশ্চিমবাংলায় যে বন্ধের একটা সর্বনাশা বন্ধ বাংলাটাকে পিছিয়ে দিচ্ছিল, এই বন্ধটা আপনার গভর্নমেন্ট চ্যালেঞ্জ করে এই বন্ধটাকে আপনি ব্যর্থ করেছেন, এই জন্য আপনাকে সাধুবাদ জানাই। সেলাম করবে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার মানুষের উৎসাহ দেখুন, ট্রেন দেখুন, প্লেন দেখুন, রাস্তা ঘাট, ট্যাক্সি ড্রাইভার, আসানসোলের ড্রাইভাররা তো মানে কি বলে বিতর্কের মধ্যে জোর করে গাড়ি বললো চালাবো আমরা। এই যে বন্ধ করে বাংলাটার একটা দুর্নাম করে দিয়েছিল। বাংলা বন্ধের জন্য এটা পরব হয়ে গেছে। বাস চলছে বিষ্ণুপুর, খাতড়া এইসব এলাকাগুলোতে চলছে প্রাইভেট বাস, আর সরকারি বাসও চলছে। জঙ্গলমহলে সরকারি বাস চলছে, বিষ্ণুপুর চলছে, দুর্গাপুর চলছে, এসবগুলো সরকারি বাস চলছে। সোনামুখীতেও আমরা একটা দিয়েছি সরকারি বাস। অন্যদিকে সিটুর এই অভিযোগ একেবারেই উড়িয়ে দিয়েছে তৃণমূল নেতৃত্ব। প্রদীপ মোদক, অভিরুৎগত মাঝি ও রাজীব সরকারের রিপোর্ট, জেলার বার্তা। একসময় মাওবাদী হিসেবে ধরা পড়েছিলেন ওরা। 2010 সালে বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন এলাকা থেকে ধৃত ব্যক্তিকে অবশেষে উপযুক্ত প্রমাণ না পেয়ে বেকসুর খালাস করল বাঁকুড়া জেলা দায়রা আদালত। আদালতের রায়ে খুশি বেকসুর খালাসের বন্দীরা। বাঁকুড়ার জঙ্গলমহলে মাওবাদী হিসেবে একসময় ধরা পড়েছিলেন 7 জন। তাদের নাম বসন্ত মুর্মু, কমল মুর্মু, সত্যলাল টুডু, শ্যামাপদ মাহাতো, শারদাপদ কিস্কু, ভৈরব মান্ডি, কিঙ্কর পাল। এরা একসময় ধরা পড়েছিলেন বাঁকুড়ার জঙ্গলমহলের বিভিন্ন এলাকাতে। 2010 সালে ধরা পড়া এই 7 জন মাওবাদীর বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় 2010-এর 26শে সেপ্টেম্বর। তাদের বিরুদ্ধে এরপর শুরু হয় তদন্ত, কিন্তু সেই তদন্ত চলাকালীন উপযুক্ত তথ্য প্রমাণের অভিযোগ অভাবে গত 22শে ফেব্রুয়ারি বাঁকুড়া জেলা অতিরিক্ত দায়রা আদালত বিচারক নবনীতা দেবসেন তাদের বেকসুর খালাস ঘোষণা করেন। স্বাভাবিকভাবেই বিচারকের রায়ে খুশি ওই 7 ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।
সোনামুখীর বিন্দুবাসিনী বিদ্যালয়ের 125তম বর্ষের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে এলেন রাজ্যপাল। এই স্কুলের পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রত্যন্ত এলাকায় শিক্ষার মান উন্নয়নের দৃষ্টান্ত তুলে ধরে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। বাঁকুড়া সোনামুখী এলাকার প্রত্যন্ত বিদ্যালয় বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের 125তম বর্ষের বিশেষ অনুষ্ঠানে হাজির রাজ্যের রাজ্যপাল MK নারায়ণন। উদ্বোধনী অনুষ্ঠানে এসে আবেগপ্লুত রাজ্যপাল প্রত্যন্ত এলাকায় শিক্ষার মান উন্নয়নে আরও বেশি জোর দেওয়ার কথা জানান। দৃষ্টান্ত স্বরূপ রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের বাল্য শিক্ষা জীবনের কথাও তুলে ধরেন তিনি। রাজ্যের শিক্ষার সার্বিক উন্নয়নের স্বার্থে প্রত্যন্ত এলাকায় বিদ্যালয় স্থাপনে জোর দেওয়ার কথা জানান তিনি। We also need the latest in teaching methodologies. We need to ensure greater creativity and innovativeness among students. We need to ensure that our the quality of our education produces students who have a mind that roams free. রাজ্যপালকে পেয়ে একদিকে যেমন খুশি ছাত্রছাত্রীরা, অন্যদিকে খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকর্মীরা। সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি উচ্চ বিদ্যালয়ের যে 125তম বর্ষের সমাপ্তি অনুষ্ঠান আজকে মহামান্য রাজ্যপাল MK নারায়ণন সেটা উদ্বোধন করলেন বেলা 10:25। তারপরে আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাজ্যপালকে বরণ করা হয়েছে এবং তার পরবর্তী যে প্রোগ্রাম ছিল সেটা হচ্ছে বিজ্ঞান ভবন, আমাদের যে বিজ্ঞান ভবন সেই বিজ্ঞান ভবনের উদ্বোধন। এবং এই উদ্বোধন করার পর আমাদের আজকে সারাদিন আমাদের ছাত্রছাত্রীদের অনুষ্ঠান চলবে, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান চলবে। তিনি বলেছেন যে এই স্কুলের কী কী উন্নয়নের ব্যবস্থা আছে সেগুলোকে দেখব এবং কী কী দরকার সেটা তিনি বলেছেন একবার আশ্বাস দিয়ে গেছেন। দয়াময় মণ্ডলের রিপোর্ট, জেলার বার্তা। ফুলকুসমার কাছে ভৈরববাকি নদীতে তলিয়ে যাওয়া যাত্রী বোঝাই বাস যে সেতুতে উল্টেছিল আজও বেহাল ও জরাজীর্ণ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেই সেতু। তারই জেরে ফের বিভীষিকা আর দুর্ঘটনার ভয়ে ঘুম ছুটেছে বাস চালক থেকে নিত্যযাত্রীদের। প্রশাসনের নির্বিকারতায় উঠছে প্রশ্ন। গত বর্ষায় জলের তোড়ে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী বাঁকুড়ার ফুলকুসমার ভৈরববাকি নদীর সেতু। সেই দুর্ঘটনার জেরে বলি হয় বেশ কিছু সাধারণ যাত্রী। তড়িঘড়ি ঘটনা নিয়ন্ত্রণ করতে নামানো হয় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীদের। সেদিনের সেই আতঙ্ক আজও তারা করছে গোটা গ্রামকে। মূলত সেই ঘটনার জন্য একদিকে যেমন চালকের দোষকে দোষী করা হয়েছিল, অন্যদিকে সংকীর্ণ সেই সেতুর ভাঙাচোরা অবস্থাটাও ছিল অনেকাংশেই দায়ী। ঘটনার জেরে তড়িঘড়ি ছুটে এসেছিলেন জেলা প্রশাসনের শীর্ষ কর্তা ব্যক্তিরা। সেদিনই ওই সেতু সংস্কার করা হবে বলেও জানিয়েছিলেন তারা। কিন্তু দীর্ঘ সময় কাটতে চললেও সেদিনের প্রতিশ্রুতি যে কার্যত প্রতিশ্রুতি রয়ে গেছে তা দেখা মিলল ঘটনাস্থলে গিয়ে। ভাঙাচোরা ব্রিজটা যেন কার্যত ফের একটা দুর্ঘটনার জন্য অপেক্ষা করছে। ব্রিজ ছাড়াই কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। ভিডিও নেতা ডিএম পর্যন্ত এসেছিল, কিন্তু বলেছে হ্যাঁ হবে, এখনো হচ্ছে, এখনো কোনো অনেক মাটি টাটি সব পরীক্ষা করে নিয়ে গেছে। আমাদের মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি যে হবে, হ্যাঁ বলছে হবে, তো কখন হবে না হবে কোনো ঠিক নেই। যে হচ্ছে এই তো বলছে হ্যাঁ হবে, যে কখন হবে না হবে, কিন্তু আমরা অনেকবার আবেদন করেছি। দুর্ঘটনা হতে পারে, কোনো ইয়ে করে বলা যাচ্ছে না যে হবে কি হবে না, কিন্তু হতে পারে। এরকম যেমন মানুষ যদি এরকম অসুবিধা পড়ে, ধরো একটা রুগী যদি আমাদের এই দিকে ঝাড়গ্রাম নিয়ে যাওয়া হয়, রুগীটাকে আমরা কোনো ব্যবস্থা নিতে পারবো না যে রুগীটাকে নিয়ে যেতে হবে ঝাড়গ্রাম, সেরকম কোনো আমাদের ব্যবস্থা নেই। জল হলে, বৃষ্টি হলে নদীটা দিয়েছেন, অনেক নেতাই এসেছিলেন, তারপরে অনেকে অবরোধ, অনেকেই অনেক কিছু করার হুমকি বিভিন্ন রকম বলেছিল, কিন্তু আজও পর্যন্ত কিছু এখানে হয়ে ওঠে না। মানুষের তরফে দুর্ঘটনা ঘটলেও কেবলমাত্র প্রতিশ্রুতি মেলে না। বর্ষাকালে সবসময় যাওয়া যায় না, এটা ঠিক নয়। যখন অতিরিক্ত জলাধারে জল হয়, টানা 2-3 দিন জল ছাড়া হয়, ওই সময়টা কজওয়েটা ডুবে যায়। ওখানে তো ব্রিজ না, একটা কজওয়ে আছে, ওখানে যাতে ব্রিজ হয় তার জন্য অলরেডি সমস্যা। আমাদের ক্যাবিনেট মিটিং ছিল, উনি ফোন করে বললেন যে ক্যাবিনেট মিটিং করতে হবে না, আপনি এখানে চলে যান। যারা সভাপতিও সেখানে ছিল, আমার কাছে ইকো পাঠিয়ে দিল, লোকে ফোন করে বলে যে চলে যাও ওখানে। আমরা সাথে সাথে আমরা যে মুহূর্তে উনি ফোন করে বলেছেন আমাকে, সেই মুহূর্তে বেরিয়ে পড়েছি। আসতে আমাদের রাস্তা এতটা অতিক্রম করতে যাতে নিয়েছি, কিন্তু এখানে এসে দেখলাম সব কিছুই ঠিক আছে। তাই আমাদের প্রশাসনিক তরফ থেকে যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেই মেজার্সগুলো অত্যন্ত ঠিকমতো হয়েছে।
আর ডুবুরিও চলে এসছে, সুবিধা নিয়ে গেছে। এই মুহূর্তে 528 কিউসেক জল ছেড়েছে। এটা একটা এই কয়েক মিনিট আগে আমাদের কাছে খবর এসেছে, ডিএম স্যার সেটা কনফার্ম করবেন। তো সেই জন্য আমরাও সবাইকে সতর্ক করে দিচ্ছি, প্রশাসনের তরফ থেকে সতর্ক দেওয়া হচ্ছে। ন্যাচারালি কিছুটা জল বাড়বে, সব যাত্রীদেরকে উদ্ধার করা সম্ভব হয়েছে এখন? হ্যাঁ, মোটামুটি হয়ে গেছে, আর আশা করছি কমবে। আচ্ছা, স্থানীয় ডেথ হয়েছে, আপনারা জানেন, দুজনের ডেথ হয়েছে। একজন আমাদের শিলদাতে বাড়ি, শিলদাতে একজনের পূর্বকুষ্মাতে বাড়ি, দুটো ডেথ হয়েছে এবং 8 কিলোমিটার দূরে একটা ডেড বডি পাওয়া গেছে। ন্যাচারালি আমাদের ধারণা যে আর অন্য কোনো ডেড বডি পাওয়ার কোনো চান্স নেই। আচ্ছা, ভেসে গেছে কেউ, এমন হয়তো উদ্ধার করা যায়নি, এরকম একটা চেষ্টা চলছে, এখনই বলতে পারছি না, কিন্তু এখনো পর্যন্ত স্থানীয় মানুষেরও যা বক্তব্য তাতে করে আর নতুন করে কোনো বোধহয় মানে মৃত্যু সংবাদ আমাদেরকে পেতে হবে না, আমরা পাবো না, এটা স্থানীয় মানুষের বক্তব্য। এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে সে কথাই তুলে ধরছে। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে রাখুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাত ছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেনে। বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অফুরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক, লেকের জলে প্যাটেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। ফিরে এলাম বিরতির পর। ফের দিন দুপুরে চুরি বাঁকুড়া সদর থানার লোকপুর এলাকার নামোপাড়ায়। সনাতন ভূঁইয়া নামক এক ব্যক্তির ফাঁকা বাড়িতে ঢুকে নগদ প্রায় 50,000 টাকা ও 1.5 ভরি সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এমনই অভিযোগ, দিনে দুপুরে এই ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। দিনে দুপুরে চুরির ঘটনা বাঁকুড়া সদর থানার লোকপুরের নামোপাড়া এলাকাতে। অভিযোগ, ওই এলাকার বাসিন্দা সনাতন ভূঁইয়ার বাড়িতে কেউ না থাকাকালীন নগদ 50,000 টাকা ও প্রায় 1.5 ভরি গয়না নিয়ে চম্পট দেয় কয়েকজন দুষ্কৃতী। পরে এই ঘটনায় তারা স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার জেরে শহরের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। কি করবেন, আমি তো দেখে গেলাম তো, চাবি তালা সব দিয়ে আমি মেয়েটাকে তো রেখে দিয়ে গেলাম, তো আমি মেয়েটা রেখে দিয়ে গেছি, ও আমরা চান করে খেয়ে দিয়ে চাবি তালা দিয়ে যেমন যাই স্কুল যায়। আজকে তো খিচুড়ি খাওয়াইছে, আজকে তো আর বেশি করে স্কুলে সবাই রাখে নাই, ওকে যে না আটকে রেখে চার করেছে। এসে দেখছি মেয়েটা দেখছে চাবিটা খুলেছে, চাবি খাড়ি রেখে দিয়ে গেলে চাবি খাড়ি এসে খুলেছে, নিজে খুলে দেখছে যে আমাদের ঘরে কিছু গোটাই ছড়ানো আছে। আর আমার এই কাপড়গুলো আমাদের ছড়ানো নাই, কিন্তু ডিবা ডুবিগুলো ছড়ানো আছে। কুড়ারটা দেখছি বড় বাস্কর উপরে আছে। দিয়ে বলছে মা তো আমার মা তো আলমারি চাবি দিয়ে গেছে, চাবি খাড়ি আমার আমার দেখো কামলিওয়ালা ব্যাগেই ভিতরে আলমারির চাবি আছে। আলমারির মধ্যে আমার একটা হাত ছিল, একটা কানের ছিল, আর টাকা ছিল 50,000 টাকার মতন প্রায়। আমি যখন স্কুল থেকে গেলাম তো দীপর কৃষ্ণনাথ বাড়িতে চাবি নিলাম, দীপর এসে ঘরটা খুললাম, দিয়ে দেখছি গোটাই ছড়ানো আছে। দীপর আমি বাগালাম, দীপর আজকাই ওইখানে দাঁড়িয়েছিলাম, দীপর আজকাই এদিকে আমার নজরটা চলে গেল। দীপর আমি বললাম দীপর আজকাই দিয়ে তাকালাম, দিয়ে দেখছি এগুলো সব খুলো আছে আর আছে। দীপর দেখছি কুড়ার টইচুর উপরে চাপানো আছে। দীপর আমি সঙ্গে সঙ্গে ফোন নাম্বার নিয়ে পর কৃষ্ণনাথের ঘর গেলাম। দিয়ে আমাদের ঘরে ফোন সবাই নিয়ে চলে আসে, তো আমি কৃষ্ণনাথের ঘরে যাই পরে একটু ফোন করে মাকে ডেকে দেবো, আমি যদি ঘরে কেউ করেছে, তাও একটু ভয়ের চিন্তা লাগছিল। দিয়ে তখন আমি এসে দীপর আরো ওদিকে ফোন করলাম, দীপর মা এলো, দিয়ে পরে দিয়ে তোমার দিয়ে ডাকাডাকি করে এরপরে আমি আর কিছু। কি নাম তোমার? মামনি ভূঁইয়া। সরকার নির্ধারিত বাস ভাড়া বৃদ্ধির গেরোয় আটকে বাঁকুড়ার বাস মালিকরা। নির্ধারিত বাস ভাড়া বৃদ্ধির সরকারি নির্দেশনামায় কার্যত বিপাকে বাস মালিকরা। বাঁকুড়া বাস মালিক কল্যাণ সমিতির সম্পাদক এমনই অভিযোগ করলেন আমাদের ক্যামেরায়।
বলেছিলাম ওনাদেরকে যে যখন ভাড়া বৃদ্ধির ব্যাপারে 31/10/2012-তে একটা সার্কুলার বেরিয়েছিল এবং সেই ভাড়া বৃদ্ধিটাকে কিন্তু গভর্নমেন্ট আমাদের বর্তমান সেক্রেটারি আরটিএ অ্যাপ্রুভ করে আমাদের দিয়েছিলেন, আমরা সেই ভাড়াটা লাগুও করেছিলাম। কিন্তু আমরা তারপরে একটা নতুন নোটিফিকেশন পাই, সেটা 20 নভেম্বর 2012। সেটাতে যে নোটিফিকেশনটাতে কিন্তু একটা ইন্ডিকেশন করা আছে যে গভর্নমেন্ট অলরেডি 31/10/2012 আগে যে ফেয়ারটা ছিল সেটা কিন্তু ব্র্যাকেটে দিয়ে দিয়েছেন, তার মানে কি গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করেছেন। এরপর যে রিভিশনটা হচ্ছে সেটাকে বেস করে কিন্তু দেখা যাচ্ছে তার নিচে একটা ডিসকাউন্ট বলে যে কথাটা আছে, ডিসকাউন্টটা কিন্তু একটা আমাদের কাছে কিন্তু একটা বোধগম্য হচ্ছে না ডিসকাউন্ট ল্যাঙ্গুয়েজটা। এখন ধরুন যেটা আমরা ডিএম সাহেবকে বলেছি যে আমরা 2005 সালে প্রথম আমাদের ভাড়া বৃদ্ধির সময় আমরা সেটা নিয়েছিলাম, তারপর 2008-এ একটা ভাড়া বৃদ্ধি হয়, সেই ভাড়া বৃদ্ধির সময় মিনিমাম ফেয়ারটা একই রেখে 5 পয়সা বৃদ্ধি হয়েছিল এবং তারপর কিন্তু আমরা সেটা বাঁকুড়া জেলাতে জনসাধারণের স্বার্থে কিন্তু সেটা কিন্তু আমরা অ্যাকসেপ্ট হওয়ার পরও আরটিএ বোর্ড পাস করে দিয়েছিল, কিন্তু আমরা সেটা মানে লাগু করিনি। সেটাই যদি আমাদের ত্রুটি থাকে তাহলে ত্রুটি বলতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে পারিপার্শ্বিক জেলা যেটা বর্ধমান তারা 2008-এরটা নিয়েছে। তাহলে একটা বাস আমরা যেটা ডিএম সাহেবকে বলেছিলাম, একটা বাস যে বাঁকুড়া থেকে বর্ধমান যাবে সে সাপোজ যদি 30 টাকা ভাড়া কাটে, তাহলে যেহেতু আমরা 2005 থেকে নিয়েছি আমরা 30 টাকা নেব, আর বর্ধমান 2008 নিয়েছে সে 35 টাকা নেবে। এই অসামঞ্জস্যটা কেন? তো ডিএম সাহেব ওয়াজ ভেরি মাচ কাইন্ড এনাফ, তিনি সঙ্গে সঙ্গে আমাদের বললেন আপনারা একটা লিখিতভাবে দিন যে আপনাদের কী কী প্রবলেম। যেমন ধরুন বাঁকুড়া জেলাতে ট্রান্সপোর্টেশন কস্ট পড়ে বেশি বলে এখানে কিন্তু ডিজেলের কস্টিংটা কিন্তু কম্পারেটিভলি টু হায়ার দ্যান দ্যাট অফ দ্য আদার স্টেটস, নেবারিং স্টেটস একটু বেশি পড়ে। তা আমরা ট্রান্সপোর্টেশন কস্টের জন্য ডিজেলের দামও বেশি দেবো, 2008টা নিইনি বলে আমরা সেটা অ্যাডভান্টেজটা ওরা নেবে, এক্ষেত্রে কিন্তু আমাদের পক্ষে দুটো মানা যাচ্ছে না। তারপর যেটা হয়েছে আমরা যেটা ডিএম সাহেবকে বলেছি যে আপনার গভর্নমেন্ট জিওটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার নয়, যে আপনি যে বানিয়ে দিচ্ছেন ফ্র্যাকশনাল ফেয়ার চার্ট তার সঙ্গে সঙ্গে কিন্তু জিওটা মিলছে না। এখন ফ্র্যাকশনাল 35 পয়সা আমি কী করে নেব? 35 পয়সাটা যদি 50 পয়সা নিই সেটা অন্যায়, আবার 35 পয়সাটা যদি কেটে দিতে সেটাও আমার লস, কারণ বেড়েছে 5 পয়সা। এক্ষেত্রে আমাদের কাছে এটা ক্লিয়ার নয়, যার জন্য আমরা ডিএম সাহেবকে লিখিতভাবে দিয়েছি এবং ডিএম সাহেবকে বলেছি যে এই ব্যাপারটা ইমিডিয়েটলি সলভ করতে। প্যারালি আপনারা আবার লক্ষ্য করেছেন এই তো আবার ধরুন 1 টাকা 12 পয়সা, তারপর থেকে আবার 1 টাকা 12 পয়সা তেলের দাম বেড়ে গেল, এরপর তো গাড়ি চালানো অসম্ভব হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন কিন্তু প্রচণ্ড দোদুল্যমান অবস্থাতে আছে, আমরা না নিতে পারছি 30 অক্টোবরের ভাড়া, 31 অক্টোবরের ভাড়া, না নিতে পারছি 20 নভেম্বরের ভাড়া, কারণ ফ্র্যাকশনালটা তো আমাদের পক্ষে নেওয়া সম্ভব নয়। স্বাভাবিক যাত্রী সুরক্ষা কিভাবে দেখছেন? না, যাত্রী সুরক্ষার ব্যাপারে বলি, আমরা কিন্তু এমন আপনাদের কাছে একটা জিনিস বলতে পারি, আমাদের কাছে যাত্রীদের কিন্তু ভাড়াগত কমপ্লেন কিন্তু সেক্রেটারি আরটিএ বা আমাদের কাছে নেই কোনো কিছু। আমরা যতটা পারছি যাত্রীর সুবিধার্থে যতটা পারা যায় অ্যাডজাস্টমেন্ট করেই ভাড়াটা নিচ্ছি, এবং যাত্রীরা কিন্তু চাইছে, তারাও বুঝতে পারছে যে তেলের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে বা আস্তে আস্তে উত্তরোত্তর রিসেন্টলি কেন্দ্রীয় সরকার বলেই দিয়েছেন যে 50 পয়সা করে প্রত্যেক মাসে বৃদ্ধি হবে, তাহলে 50 পয়সা করে প্রত্যেক মাসে বৃদ্ধি হলে সেইভাবে তো ভাড়াটা বাড়বে না, তাহলে আমরা যাবো কোথায়? না, তিনি আমাদের বলেছেন যে এই ব্যাপারে তিনি রাইটার্সে কথা বলে আমাদের জানাবেন, আমরা অপেক্ষায় আছি ওনার উত্তর। বিষ্ণুপুর শহর ঢোকার মুখে রেলগেটের বেহাল অবস্থার জেরে প্রায়শই ঘটে ছোটখাটো দুর্ঘটনা, অথচ রাস্তা সারাইয়ে হেলদোল নেই কর্তৃপক্ষের, যার জেরে ক্ষুব্ধ সাধারণ মানুষ। যদিও বিষয়টি নিয়ে মুখ খুলতে নারাজ স্থানীয় স্টেশন ম্যানেজার। দীর্ঘদিন ধরেই তো এই রাস্তাটা বেহাল অবস্থা, এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। একটু আগে কিছুদিন আগে একটা বাপ্পার প্রতিহারের একটা ঘুরতে একটা গাড়ি পাল্টি হয়ে গেল, একজন মারা গেল।
এখানে 2200 স্টুডেন্টের একটা স্কুল চলে এখানে। সে স্কুলের ম্যাক্সিমাম লোক এই রাস্তার উপর যাতায়াত করে, ম্যাক্সিমাম ছাত্রছাত্রীরা। তারা বিভিন্ন সময় প্রায় দিনই সাইকেল অ্যাক্সিডেন্ট করে, সাইকেলে পড়ে যায়, পাথর লরির চাকাতে পাথর ছিটকে লাগে যায়, এবং নানা রকম মোটর সাইকেলে প্রায় অ্যাক্সিডেন্ট একটা হয়ে থাকে। তো রেলের তাতে কোনো তাতে রেল দপ্তরে বিভিন্ন সময় অ্যাপ্লিকেশন দিয়েছে, এলাকার লোকও দিয়েছে, হ্যাঁ, কিন্তু রেলের কোনো অবরোধও হয়েছিল একবার, কিন্তু রেল তাতে কোনো স্টেপ নেয়। হরিদাস রায়। ঠিক আছে স্যার, পরে ফোনে যোগাযোগ করবেন আপনার। আচ্ছা, এই ফেব্রুয়ারির মধ্যে ওটা কাজ কমপ্লিট হবে। মা অধ্যুষিত জঙ্গলমহলে এবার জীবনের জন্য রক্তদান শিবিরের আয়োজন করল জেলা তৃণমূল ছাত্র পরিষদ। তৃণমূল ছাত্র পরিষদের দাবি, উন্নয়নের জঙ্গলমহলে নতুন দিশা দেখাচ্ছে রাজ্য সরকার। আমরা ক্ষমতায় আসার পূর্বে এই জঙ্গলমহল অশান্ত ছিল, প্রচুর রক্ত ঝরেছে, বহু আমাদের এই ছেলেরা প্রাণ বিসর্জন দিয়েছে। সেই রক্তাক্ত অবস্থার থেকে বিগত 2011 মামাটি মানুষের সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর তারই উদ্যোগে, তারই আদর্শ আকৃষ্ট হয়ে আমরা আজকে সেই রক্ত ঝরা বন্ধ করে প্রাণ প্রতিষ্ঠার জন্য প্রত্যেকটি মানুষকে সুস্থভাবে জীবনযাপন করানোর ক্ষেত্রে আমরা আজকে যে প্রথম যে ভূমিকা রক্তদান শিবির, তার একটি অঙ্গ। তিনি আমাদের মমতা ব্যানার্জি নিজে সারেঙ্গায় এসে, জঙ্গলমহলে এসে তিনি নিজে খাতায় ব্লাড ব্যাংক তৈরি করার ব্যাপারে নিজে উদ্যোগ নিয়েছেন এবং সেটা মঞ্জুর করেছে। আগামী দিনে আমি ছাত্র পরিষদের নেতৃত্বকে আবার আবেদন করব যে এই আজকের যে ব্লাড ডোনেশন ক্যাম্প প্রতি বছর আরো উৎসাহ সহকারে যাতে এই ব্লাড ব্যাংক আরো হয়, তার জন্য আমি তাদেরকে উদ্যোগ নিতে বলবো এবং আগামী দিনে এর থেকে আরো ভালো যাতে হয় সে বিষয়ে আমি ছাত্র পরিষদের নেতৃত্বকে আমি আবেদন রাখবো। জগবন্ধু মাহাতো, ব্লক সভাপতি। 34টা বছরে এই জঙ্গলমহলে সিপিএম যে কত রক্ত ঝরিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। আগে পেপার পড়লে আর টিভি খুললে আমরা দেখতে পেতাম কারো না কারো রক্ত দেহ মাটিতে পড়ে আছে, কিন্তু আজ তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে যে রক্তদান শিবির, সেই রক্তদান শিবির আমরা করেছি এবং আমাদের এখানে প্রায় 100-র উপর ছাত্রছাত্রী রক্ত দিচ্ছে, যাতে কোনো মুমূর্ষু রোগী রক্তের ভাবে মারা না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জয়লাভ করার পর একটা কথাই বলেছিল তৃণমূল কংগ্রেস, যে বদলা নয় বদল চাই। আমরা বদলা নিতে যাই না, আমরা রক্ত দিয়ে মানুষের প্রাণ বাঁচাতে জানি। এটাই হচ্ছে বাংলার বুকে নতুন বদল। তাই আজকে আমরা এই রক্তদান শিবির করেছি তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে। ছাত্র, যুব, মহিলা প্রত্যেকে এখানে এসছে। আমাদের ব্লক সভাপতি জগবন্ধু বাবু এখানে উনি আছেন। সকল নেতৃবর্গের সামনে নিয়ে আমরা এই সমস্ত অনুষ্ঠান করছি। জঙ্গলমহলের বুকে রক্তদান শিবির আমরা সারেঙ্গাতেও করেছি, আমরা রায়পুরেও করলাম, আমরা বাঁকুড়া জেলার 22টা ব্লকে আমরা রক্তদান শিবির করব। আজকে সেই দিনটাকে স্মরণ করেছি। আমরা জঙ্গলমহলে আদিবাসীদের সিপিএম অত্যাচার করে মেরেছিল, সেই দিনটা স্মরণ করেছি। তাই আমরা এই দিনটাকে বেছে নিয়েছি রক্তদান শিবিরের। আমার নাম শিবাজী বন্দ্যোপাধ্যায়,
জেলা সভাপতি, বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। দেশজুড়ে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের ডাকা দুদিনের বন্ধে জেলায় তেমন প্রভাব পড়েনি। কোন রকম বিক্ষিপ্ত ঘটনা ছাড়া মোটের উপর শান্তিপূর্ণ বন্ধ। সোনামুখীর বিন্দুবাসিনী উচ্চ বিদ্যালয়ের ১২৫তম বর্ষের উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যপাল প্রত্যন্ত এলাকার শিক্ষায় মান উন্নয়নে জোর দেওয়ার কথা জানান। অভিশপ্ত ভৈরবাকি নদীর সেতু ভয়াবহ ও জরাজীর্ণ অবস্থায় আজও। সেতু মেরামত না হয় ফের বড়সড় দুর্ঘটনার সম্ভাবনা দেখছেন অনেকে। মাওবাদী হিসেবে ২০১০ সালে ধৃত ৭ জনকে উপযুক্ত তথ্য প্রমাণের অভাবে বেকসুর খালাস জেলা দায়রা আদালতের রায়ে খুশি ওই ৭ ব্যক্তি। মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।